আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, হামাসের বিমান বাহিনীর প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত হতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। আরো জানিয়ে দিব পশ্চিম তীরে আরো 6,000 একর ভূমি দখল ইসরায়েলের। এবং আরো জানিয়ে দেব উত্তপ্ত সিরিয়ার পরিস্থিতি, সরকারি সেনাদের উপর হামলা চালাতে ইসরায়েলের সমর্থন চায় গেরিলারা। এদিকে ডোনেটস্কের আরো একটি বড় শহর মুক্ত করল রুশ বাহিনী। সর্বশেষ জানিয়ে দেব সিরিয়া নিয়ে মাথা ঘামাবে না যুক্তরাষ্ট্র, বলছে ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। হামাসের বিমান বাহিনীর প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। গাজা সিটিতে হামাসের বিমান প্রতিরক্ষা ইউনিটের প্রধান নিদান আল নাজারকে হত্যার দাবি করছে ইসরায়েল। শুক্রবার 6 ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে এর দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও ইসরায়েলি নিরাপত্তা সংস্থা। বিবৃতিতে বলা হয়, গত বছরের 7 অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে বিমান অনুপ্রবেশের অন্যতম সংগঠন হিসেবে আল নাজারকে চিহ্নিত করা হয়। তিনি ছিলেন মধ্য গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা সহ ইসরায়েল ও আইডিএফ বাহিনীর উপর হামলার মূল কারিগর। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকা হামলা করে যাচ্ছে ইসরায়েল, সূত্র সিনহুয়া। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত হতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়ন 15তম প্যাকেজ প্রস্তাব আটকে দিয়েছে। জোটের 2 সদস্য দেশ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কূটনীতিকের বরাদ্দে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, সর্বশেষ দফায় প্যাকেজ প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার তেলবাহী ট্যাঙ্ক বহর করে নিষেধাজ্ঞা আরোপ করতে চেয়েছিল, কিন্তু দুই দেশে তাতে আপত্তি জানায়। অবশ্য এই দুই দেশের নাম উল্লেখ করেনি রয়টার্স। তবে মার্কিন গণমাধ্যম পলিটিকো বলছে, বিরোধিতাকারী দুই দেশের নাম হচ্ছে লাভাটিয়া ও লিথুয়ানিয়া। 27 জাতির জোটের 15তম নিষেধাজ্ঞা প্রস্তাব আপাতত আটকে গেল। বিষয়টি নিয়ে আবার আলোচনা শুরু হবে বলে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে। খবরে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা প্রস্তাব আটকে দেওয়ার অন্যতম কারণ হলো রাশিয়ার তেলজাত পণ্য সরবরাহ নিয়ে বিবাদ। তবে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা জানা যায়নি। যদিও ইউরোপীয় ইউনিয়ন 2022 সালে রাশিয়া থেকে বেশিরভাগ তেল আমদানি নিষিদ্ধ করেছিল, কিন্তু চেক প্রজাতন্ত্র, স্লোভেনিয়া এবং হাঙ্গেরি অন্য কোনো সরবরাহকারী খুঁজে না পাওয়ায় নিষেধাজ্ঞা ছাড় পেয়েছে। এই কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এসব দেশ রাশিয়া থেকে তেল আমদানি করতে পারে, সূত্র পার্স টুডে। পশ্চিম তীরে আরো 6,000 একর ভূমি দখল ইসরায়েলের। পশ্চিম তীরে আরো 6,000 একর ফিলিস্তিনি ভূমি দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এটি মূলত তেল আবিব সরকারের দখলদারিত্ব নীতির অংশ এবং কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় দখল। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্টোরিস শুক্রবার দেশটির টিভি চ্যানেল 14 এ ঘোষণা দেন যে পশ্চিম তীরে 24,000 দুনাম অর্থাৎ 5,930.5 একর ভূমি দখল করা হয়েছে। সেই সঙ্গে তিনি এটিকে তথাকথিত রাষ্ট্রীয় ভূমি হিসেবে ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি টিভি চ্যানেল 14 এর জানিয়েছে, সর্বশেষ এই সিদ্ধান্তটি 1994 সালের আসলে চুক্তির পর থেকে রাষ্ট্রীয় ভূমি হিসেবে ঘোষণা করা ভূমির প্রায় অর্ধেক। এটি একটি বড় পদক্ষেপ যা আঞ্চলিক পরিকল্পনার প্রভাব ফেলবে এবং এই অঞ্চলের পরিস্থিতি পরিবর্তন করবে। ইসরায়েলি অর্থমন্ত্রী স্টোরিস বলেন, সঠিক সময় আমরা আজ একটি জটিল প্রক্রিয়া সম্পূর্ণ করেছি এবং পশ্চিম তীরে 24,000 দুনাম ভূমিকে নতুন রাষ্ট্রীয় ভূমি ঘোষণা করছি। চ্যানেল 14 এর তথ্য অনুযায়ী অবৈধ ইহুদি বসতি মা আলে আদুমিম, যা দখলকৃত আল কুদসের পূর্বে অবস্থিত, যা দক্ষিণ প্রায় 2,600 দুনাম অর্থাৎ 642 একর সম্প্রসারণ করা হবে। এর ফলে সেখানে একটি বসতি শৃঙ্খলা তৈরি হবে, যা অবৈধ বসতি কোদর এর সঙ্গে যুক্ত করা হবে। এছাড়া দক্ষিণে পশ্চিমে তীরের মিগদাল অজ এবং সুসিয়া এবং জর্ডান উপত্যকায় অবস্থিত ইয়াফিত নামের অবৈধ বসতিগুলোর সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমটি, সূত্র মেহ নিউজ এজেন্সি। উত্তপ্ত সিরিয়ার পরিস্থিতি, সরকারি সেনাদের উপর হামলা চালাতে ইসরায়েলের সমর্থন চায় গেরিলারা। কথিত ফির সিরিয়ান আর্মি গেরিলা গোষ্ঠীর একজন কমান্ডার ইহুদিবাদী ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করছে। তিনি রাজনৈতিক এবং সামরিক সমর্থন দেওয়ার জন্য দখলদার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ফির সিরিয়ান আর্মি এক কমান্ডার উদ্দিতুলিয়া টাইমস অব ইসরায়েলের এক নিবন্ধে বলছে, সিরিয়ার সরকার বিরোধী এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের কাছ থেকে সুস্পষ্ট রাজনৈতিক সমর্থন পাওয়ার
দেওয়ার উপর জোর দিয়েছে। তিনি টাইমস অব ইসরায়েলকে বলছে, যুদ্ধক্ষেত্রে আমাদের পর্যাপ্ত যোদ্ধা রয়েছে। এখন ইসরায়েলের কাছ থেকে আমাদের যা প্রয়োজন তা হচ্ছে আসাদ সরকারের বিরুদ্ধে সম্পূর্ণ রাজনৈতিক অবস্থান। ওই কমান্ডার ইসরায়েলের কাছ থেকে বিমান সহায়তা চেয়েছে। তিনি বলেন, যেখানে সিরিয়া সেনা দেখা যাবে সেখানে তাদের উপর ইসরায়েলের বিমান হামলা চালানো উচিত। ওই কমান্ডার আরো বলেন, আমাদের তাদেরকে রাস্তায় আটকে দিচ্ছে এবং তাদের উপর আকস্মিক হামলা চালাচ্ছে, কিন্তু আকাশ থেকে তাদের বিরুদ্ধে ইসরায়েলের ব্যবস্থা নেওয়া দরকার। সম্ভাব্য বন্ধু প্রতিষ্ঠার ব্যাপারে এই কমান্ডার বলেন, আমরা আঞ্চলিক যে কারোর সাথে জোট গঠনের ব্যাপারে উন্মুক্ত। তিনি লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার কথা উল্লেখ করে বলেন, এসব হামলা সিরিয়া তাদের অগ্রযাত্রার সাহায্য করছে। সূত্র পার্স টুডে। ডোনেটস্কের আরো একটি শহর মুক্ত করল রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা ডোনেটস্কের পিপলস রিপাবলিকের বেরেস্টেকি শহর শত্রুমুক্ত করছে। শনিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সেন্টার ব্যাটল গ্রুপের ইউনিটগুলো শত্রুর প্রতিরক্ষা অঞ্চলে গভীরভাবে আঘাত এনেছে এবং অগ্রসর হয়েছে। সেই সঙ্গে ডোনেটস্কে পিপলস রিপাবলিকের বেরেস্টেকি শহর মুক্ত করছে। এর আগে রুশ বাহিনী ইউক্রেনের সেনাবাহিনী একটি ব্রিগেডের ইউনিটগুলোর সমাবেশ স্থান লক্ষ্য করে টিওএস অন এ সোলনসেভের ভারী ফ্রেম ট্রেয়ার ব্যবহার করছিল বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি বলছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের বাহিনী একটি ব্রিগেড ইউনিটগুলো সামরিক মোতায়েনের স্থান ধ্বংসের ভিডিও প্রকাশ করছে, যেখানে টিওএস অন এ সোলনসেভের একটি প্লাটুন রাজাভির শহরের কাছ থেকে আঘাত হানে। এই আঘাতের ফলে ৪৫ জন শত্রুর সেনা নিহত হয়েছে। এদিকে রাশিয়ার দক্ষিণ ব্যাটল গ্রুপের ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নতি করছে এবং ইউক্রেনীয় বাহিনীর দুটি মেকানাইজড, একটি এয়ার মোবাইল এবং একটি এয়ারবোন অ্যাসল্ট ব্রিগেডকে পরাস্ত করছে। ডিপিআর এর ওলাকুলি, কুরাখোভা এবং নিকোলা এভা এবং দাসনয় বসতির এসব সংঘর্ষের ঘটনা ঘটছে। একই সঙ্গে শত্রুর দুটি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। এতে ইউক্রেনীয় বাহিনীর ৩২৫ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ মন্ত্রণালয়। রাশিয়ার দিনেপ্রো এবং উত্তর ব্যালট গ্রুপে আক্রমণে ইউক্রেনীয় বাহিনী একদিনে প্রায় ১২০ জন সেনা হারিয়েছে, যোগ করছে মন্ত্রণালয়। এছাড়া রাশিয়ার পশ্চিম ব্যালট গ্রুপে আক্রমণে ইউক্রেনীয় বাহিনী একদিনে ৪৯০ জন সেনা হারিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে রাশিয়ার সেন্ট্রাল ব্যালট গ্রুপের দায়িত্বরত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী গত ২৪ ঘন্টায় ৫২৫ জন সেনা হারিয়েছে বলে উল্লেখ করে মন্ত্রণালয়। এছাড়া মন্ত্রণালয় উল্লেখ করছে যে রুশ বাহিনী ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সের সমর্থনকারী শক্তির উৎসগুলোকে ক্ষতিগ্রস্ত করছে এবং ১৪২টি অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর সেনা ও সামরিক সরঞ্জামের সংগঠনগুলো ধ্বংস করছে। এদিকে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গত ২৪ ঘন্টায় ইউক্রেনের ২৬টি ড্রোন গুলি করে নামিয়েছে। সিরিয়া নিয়ে মাথা ঘামাবে না যুক্তরাষ্ট্র, বলছে ট্রাম্প। সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে এগোচ্ছে বিদ্রোহীরা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কি করবেন তা নিয়ে আলোচনা চলছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থন পৃষ্ঠরা রয়েছে। এছাড়া সেখানে তুরস্কের সমর্থন পাওয়া বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। এদিকে বাশারের সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। সিরিয়ার ১৩ বছর ধরে চলছে গৃহযুদ্ধ। এই পরিস্থিতি কাতারের দোহায় ইরান, তুরস্ক ও রাশিয়ার আলোচনা নিয়ে সিরিয়ার পক্ষগুলোকে আলোচনায় বসতে বসছে। তবে যুক্তরাষ্ট্র এতে মাথা ঘামাবে না। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ইঙ্গিত দিলেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলছে, সিরিয়া একটি বিশৃঙ্খলা রাষ্ট্র, দেশটি আমাদের বন্ধু নয়। তিনি আরো লিখেছেন, সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই। এটা আমাদের লড়াই নয়। যারা লড়ছে তাদের লড়তে দিন, এর মধ্যে যুক্ত হওয়ার দরকার নেই। সিরিয়ার ইতিমধ্যে গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণ নেওয়ার পর দামেস্কের শহরে ঘিরতে শুরু করার দাবি করছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। এই পরিস্থিতিতে সরকার ও বিদ্রোহীদের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছে রাশিয়া, ইরান, কাতার ও তুরস্ক। গত বুধবার থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর আকস্মিক হামলা চালিয়ে বাশারের বাহিনীকে পিছু হটতে বাধ্য করছে। গত ২৭ নভেম্বর হায়াত তাহরির আশামের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর উপর আকস্মিক হামলা শুরু করে। আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন থেকে বের হয়ে এসটিএস গঠিত হয়। এসটিএস এর নেতৃত্বে ঘটনায় আকস্মিকতার দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়ছে সরকারি বাহিনী। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর গত বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী। এরপর থেকে একে একে অন্য শহরগুলোর নিয়ন্ত্রণ হারাচ্ছে আসাদের সরকারি বাহিনী।